প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো নিরাপদ মাতৃত্ব নিয়ে। একজন গর্ভবতী মহিলার তার কী ধরনের যত্ন প্রয়োজন হয়, চিকিৎসা কোথায় নেবেন এবং তার কি প্ল্যানিংটা, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর উৎপলা মজুমদার। তিনি অধ্যাপক, গাইনিয়ান অপস, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডাক্তার উৎপলা মজুমদার ৯ এপ্রিল ঢাকায় এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি শাহজিবাজার পিডিবি হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নেয়ার পর ডাক্তার খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর অত্যন্ত কৃতিত্বের সাথে এফসিপিএস, এমএস, এফএসিএস, এফআইসিএস ডিগ্রি গ্রহণের পর তিনি ফেলোশিপ ইন মিনিমাল এক্সেস সার্জারি এবং ফেলোশিপ ইন ইনফার্টিলিটি করেন। ১৯৯৯ সাল থেকে তার চাকরি জীবনে শুরু হয় এবং চন্দনাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাকুন্দিয়া কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে কর্মরত আছেন। চিকিৎসা সেবাতে জীবন কাটাতে বদ্ধপরিকর, রোগী বান্ধব, মহৎপ্রাণ এই চিকিৎসক। প্রফেসর ডক্টর উৎপলা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে যে কোনো মেয়ের একটা অধিকার থাকে তার নিরাপদ মাতৃত্ব। তা আমরা এই নিরাপদ মাতৃত্ব বলতে কি বুঝি? নিরাপদ মাতৃত্ব হচ্ছে একটা মেয়ের অধিকার। একটা মা যখন গর্ভবতী হন তার কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা সুস্থ সুন্দর বাচ্চা হবে এবং তিনিও সুস্থ থাকবেন। তাই এটা তার অধিকার। তিনি যখন গর্ভবতী হয়েছেন তার যে প্রসবকালীন যে পরিচর্যা বা অ্যান্টিনেটাল চেক আপ, ওই সময়টা যে পরিচর্যা এবং পরবর্তীতে তার যে পরিচর্যা, এই যে পরিচর্যাগুলো সেগুলো তিনি ভালোভাবে পাবেন এবং একটা সেফ ডেলিভারি তার হবে এবং তিনি সুস্থভাবে সন্তান প্রসব করে ভালো থাকবেন। এটাই আসলে তার অধিকার। আমরা যদি এইভাবে আসি যে আসলে অ্যান্টিনেটাল চেক আপ মানে তাকে কি এনশিওর করা উচিত যে নিরাপদ মাতৃত্বের জন্য ডেলিভারির আগের সময়টাতে? গর্ভকালীন যে পরিচর্যা, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা মায়ের জন্য। আমাদেরকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে মিনিমাম একজন মা, গর্ভবতী মা, তিনি 4 বার অন্তত পক্ষে ডাক্তারের কাছে এই পরিচর্যার জন্য আসবেন। তো এই যে 4 বার তিনি আসবেন বিভিন্ন সময়ে, তিনি যদি এই গর্ভকালীন এই পরিচর্যাটা করলে হবে কি, ডাক্তার তাকে চেক আপ করবে, তার কোনো হাই রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করবে, তার পরবর্তীতে ডেলিভারির সময় কোনো কমপ্লিকেশান হতে পারে কিনা এগুলো কিন্তু এই সময়ে ডায়াগনোসিস হবে এবং এগুলো যদি ট্রিটমেন্ট করা যায় বা আমরা যদি কোনো কমপ্লিকেশানের প্রতিরোধ ব্যবস্থা থাকে সেটা যদি নিতে পারি, তাহলে কিন্তু তিনি ঝুঁকিমুক্ত ভাবে একটা সন্তান প্রসব করতে পারেন। প্রসবকালীন সময় আসলে কি কেয়ারটা দরকার? গর্ভকালীন সময়ে তিনি যে পরিচর্যার মধ্য দিয়ে যাবেন, এটার কিন্তু কিছু প্রোটোকল আছে, অবস্টেট্রিক প্র্যাকটিস সেটাতেই কিন্তু বলা আছে। তো আমরা শেষের দিকে যেটা করি, বার্থ প্ল্যানিং বলি। অ্যাডভান্স প্রেগনেন্সিতে এসে বার্থ প্ল্যানিং করা হয়। তো এই বার্থ প্ল্যানিংয়ের মধ্যে আছে যে একজন মার কোন জায়গাটাতে বা কোন হসপিটালে তার ডেলিভারি হবে, এটা কিন্তু তিনি এবং তার ফ্যামিলি মেম্বার এটাকে ঠিক করবেন, আগে থেকে ডিসাইড করতে হবে কোথায় যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার ব্লাড লাগতে পারে, তো রক্তের ব্যবস্থা থাকবে, কিছু টাকা পয়সার ব্যবস্থা থাকবে এবং তার যে কোনো ইমার্জেন্সি সমস্যা বা ডেলিভারি ব্যথা উঠলে তিনি কোন ট্রান্সপোর্টে একটা ফ্যাসিলিটি বা একটা সেন্টারে যেতে পারেন, এগুলোর কিন্তু প্ল্যানিংটা করে ফেলা হয়। এরপর আসি, যদি এই 4টি ব্যবস্থা থাকে তাহলে মা কিন্তু ঝুঁকিমুক্তভাবে একটা সেন্টারে যাচ্ছেন এবং এরপরে তিনি যখন হসপিটাল বা যে কোনো একটা ফ্যাসিলিটিতে চলে আসছেন, ওইখানে কি সেবা আমরা ডক্টররা বা হেলথ ওয়ার্কাররা দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে আসলে সুস্থভাবে বা কতটা ঝুঁকিমুক্তভাবে আমরা আসলে ডেলিভারিটা করাতে পারছি। এখানেও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটিটা পুরোটাই হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারের। তো কোনো ক্ষেত্রে আপনারা সিজারিয়ান সেকশন, কোনো ক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি করে থাকেন, এটা তো আসলে ডক্টর ডিসাইড করবেন তার অবস্থা, তার শিশুর কন্ডিশন সব বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে কি জটিলতা অ্যারাইজ করতে পারে ডেলিভারির সময়ে? দেখা গেল যে একজন মা গর্ভকালীন যে পরিচর্যা সেটা তিনি নিচ্ছেন, ওই সময়ে তার যদি এরকম আছে যে অনেক সময় মা হাইট কম
হ্যাঁ, তাহলে বোঝা যায় যে তার হয়তো সন্তান প্রসবটা নর্মালি হয়তো নাও হতে পারে, বা তার হয়তো দেখা যায় যে ইউট্রাসে কোনো সমস্যা আছে বা বড় কোনো টিউমার আছে, অথবা বাচ্চা যেই পজিশনে থাকার কথা সেটা সেইভাবে না থেকে হয়তো বা আড়াআড়িভাবে আছে, বা অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি থাকে। তো এই ধরনের অনেক অনেক ব্যাপার আছে। যখন মা আগে থেকে ডায়াগনোজড থাকবেন, তিনি হসপিটালে আসার পরে এই জিনিসগুলো তো লিখাই থাকবে তার কার্ডটাতে। তারপর আমরা ডেলিভারির জন্য তাকে হয়তো দেখা গেল যে কোনো সমস্যাই তার নাই, তাহলে এবার যে হেলথ কেয়ার প্রোভাইডার বা একজন ডক্টর যারা আছেন তারা হচ্ছে তার ডেলিভারিটাকে সুন্দরভাবে কন্ডাক্ট করবেন। এই ক্ষেত্রে আমরা পার্টোগ্রাফ বলে আমাদের গভর্নমেন্টের একটা প্রকল্প আছে, পার্টোগ্রাফ। এটা এই শীটটাতে তার ডেলিভারি প্রসেসটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা আমরা প্লট করি। তো ওই পার্টোগ্রাফ যদি সুন্দরভাবে প্লট করা হয় তাহলে এটা লেবার ইভেন্ট বা ডেলিভারি প্রসেসটা খুব সুন্দরভাবে ঠিকমতো আগাচ্ছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে যদি আমরা পার্টোগ্রাফটা ফলো করি এবং হেলথ কেয়ার প্রোভাইডার যদি খুব সুন্দরভাবে তাকেও ফলো আপ করেন তাহলে কিন্তু ডেলিভারিটা সুন্দরভাবে হয়। 3টা পি এর কথা বলি। একটা পি হচ্ছে পাওয়ার, তার মানে হচ্ছে ইউট্রাসের কিছু সংকোচন হতে হয়, প্যাসেজ, মায়ের যে প্যাসেজটা সেটাও কিন্তু ঠিকঠাক থাকতে হবে সেই বাচ্চার জন্য। আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার মানে হচ্ছে গর্ভস্থ শিশুটি, সেও কিন্তু একটা এভারেজ সাইজ হতে হবে, মায়ের যে পথ দিয়ে সে আসবে সেটার সাথে তাকে অ্যাকোমোডেট করে বের হতে হবে। তো এগুলো আসলে আগে থেকে যে অনেক কিছুই আসলে বোঝা যায় তা কিন্তু না, একদম প্রসব বেদনা উঠার পরে আমরা বুঝতে পারি যে আসলে প্যাসেজটা ঠিক আছে কিনা এবং বাচ্চাটা সুন্দর পজিশন মতো ঠিক মতো এগোচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। তো সব সময় একেবারেই যদি সব হিসাব ঠিক থাকে সুন্দরভাবে বাচ্চাটা হয়তো ডেলিভারি হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো আমরা মনে করেছিলাম বাচ্চাটা এভারেজ সাইজের একটা বেবি, হয়তো এই মায়ের পথ দিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে একটা জায়গায় এসে আটকে গেল। তো এগুলোকে আমরা আবার বলি প্রলং লেবার বা বিলম্বিত প্রসব, বা কোনো একটা ফ্যাক্টর আছে যে হয়তো মায়ের যে ইউট্রাসের সংকোচন সেটা হয়তো ঠিক আছে, বাচ্চাটাও সুন্দরভাবে এগুচ্ছিল, কিন্তু একটা জায়গায় এসে আসলে আগে থেকে আমরা বুঝতে পারিনি, বা হয়তো কোনোভাবে বাচ্চা হয়তো বাসায় ডেলিভারি হচ্ছিল, সেই যে ডেলিভারি করাচ্ছিলেন তিনি হয়তো বুঝতে পারেননি। তো অবস্ট্রাক্টেড লেবার বা আমরা একটা বাধাগ্রস্ত প্রসব বলি, এই ধরনের কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হতে পারি। তো এগুলো যদি আসলে সময় মতো ডায়াগনোসিস হয় তাহলে মায়ের ডেলিভারিটা হয়তো নর্মালি না হয়ে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি বলি, আমরা কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি যেমন ফরসেপ, ভেন্টোজ, এগুলোরও অ্যাপ্লিকেশান আমরা করে সুন্দরভাবে সেফ ডেলিভারি করাতে পারি, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো সিজারিয়ান সেকশন লাগলে সেটারও যদি ব্যবস্থা থাকে তাহলে আমরা তড়িঘড়ি করে সেটা ব্যবস্থা করে মা এবং বাচ্চাকে আমরা সুস্থ রাখতে পারি। এখানটা আমি একটু আসি। অনেক সময় আমরা দেখি যে আমাদের দেশের একটা বিশেষ করে গ্রামাঞ্চলে একটা প্রবণতা আছে যে ঘরে বসেই ডেলিভারি করা, মানে দায়ী মা বলে একটা টার্ম আমরা আগে থেকে শুনতাম, তারা ঘরে বসে প্রসব করানোর চেষ্টা করে এবং যখন পারে না বা অনেক কমপ্লিকেশন অ্যারেজ করে তখন হয়তো আপনাদের কাছে আসে। আসলে এটা কতটুকু যৌক্তিক এবং এই হোম ডেলিভারির ক্ষেত্রে কী কী কমপ্লিকেশন হতে পারে? আমাদের দেশে হোম ডেলিভারির ইনসিডেন্স কিন্তু অনেক বেশি, মানে আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করছি। গ্র্যাজুয়ালি আমাদের ফ্যাসিলিটি বা হসপিটালে ডেলিভারির সংখ্যা কিন্তু বাড়ছে। তো তারপরেও একটা বিশেষ পার্সেন্টেজ পপুলেশন আছে যারা হয়তো বাড়িতে ডেলিভারি করাচ্ছেন। এখন বাড়িতে তিনি ডেলিভারি করালেও আমরা বলি যে প্রত্যেকটা ডেলিভারি কিন্তু অ্যাটেন্ড করতে হবে একজন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে, যাদেরকে গভর্নমেন্ট হয়তো ট্রেনিং দিয়েছেন, তারা জানেন যে কতটুকু পর্যন্ত তারা করতে পারবেন এবং যেই জায়গাটাতেই কমপ্লিকেসি অ্যারাইজ করবে তারা হয়তো রেফার করে দেন। ঘরে ডেলিভারি হলে যদি স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আমাদের কিন্তু এখন যে হেলথ সিস্টেম সেটাতে প্রত্যেকটা সেক্টরে গ্রাসরুট লেভেল থেকে কাজ কিন্তু ভাগ করা আছে, যে একজন স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট তিনি ডেলিভারি করাচ্ছেন কিন্তু তিনি দেখলেন যে না কিছুটা কমপ্লিকেসির দিকে যাচ্ছেন, উনি কিন্তু আর্লিয়ার এই পেশেন্টটাকে হয়তো রেফার করে হসপিটালে পাঠাবেন। কিন্তু অনেক সময় আছে যে হয়তো বা তারা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টও ডাকছেন না,
হয়তো দেখা যায় না আছে যে হয়তো সিনিয়র সিটিজেন কেউ আছে, নানি দাদি এরা করায় ফেলছে, হ্যাঁ, তারা হয়তো তাদেরকে ডাকছেন, অথবা তিনিও হয়তো বুঝছেন না, তার হয়তো ট্রেনিং নাই, তো সেই সমস্ত ক্ষেত্রে তো কিছু সমস্যা হতেই পারে। সাধারণত কি কি সমস্যা হয় এই সময়টাতে? আমরা যে সমস্যাগুলো খুব বেশি ফেস করি তার মধ্যে পোস্টপার্টাম হেমোরেজ বা ডেলিভারির সময় বা ডেলিভারির পরে যে ব্লিডিং, এটার প্রকোপ কিন্তু অনেক বেশি থাকে, বিশেষ করে হোম ডেলিভারির। আর কিছু সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে যে হয়তো একটু বিলম্বিত প্রসব বা অবস্ট্রাক্টেড লেবার, যেটা বাধাগ্রস্ত প্রসব হয়েছে, ওই পেশেন্টটাকে হয়তো পরে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে তার আমরা হয়তো সিজারিয়ান সেকশন করলাম বা অন্য বাচ্চা হয়তো মারা গেছে, তো এদের ক্ষেত্রে পরবর্তীতে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলি প্রসবজনিত ফিস্টুলা। এবং এই সমস্ত রোগীর সংখ্যা কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত বেশি। ফিস্টুলা প্রসবজনিত বলেছেন, ফিস্টুলাটা কি আসলে? এটা একটা অ্যাবনর্মাল পথ তৈরি হয়, সেটা পেশাবের রাস্তা বা পায়খানার রাস্তার সাথে মাসিকের রাস্তার একটা অ্যাবনর্মাল ট্র্যাক্ট বা প্যাসেজ তৈরি হয়, যার কারণে যদি সেটা পেশাবের রাস্তার সাথে হয় তাহলে দেখা যায় যে কন্টিনিউয়াসলি পেশাব ঝরতে থাকে। অনেক সময় আছে যে পায়খানার রাস্তার সাথে একটা পথ তৈরি হয়ে গেল, সেই ক্ষেত্রে দেখা যায় মল চলে আসছে, স্টুল বা মলটা মাসিকের রাস্তা দিয়ে আসতে থাকে। তো এটা তো আসলে খুবই একটা ডিভাস্টেটিং কন্ডিশন, বা মায়ের জন্য না, এটা তো আসলে যে মা এই রোগে আক্রান্ত হলেন তার জন্য তো আসলে খুব কষ্টদায়ক এটা, এবং তাকে হয়তো সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক সময় হেয় হতে হয়, কিন্তু এখানে তার দোষ নাই। তো আমরা আসলে যদি ফিস্টুলা হয়ে যায় তাহলে তো আসলে কষ্টদায়ক, বা চিকিৎসাতে আমরা আসতেছি, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি কি করে এই ফিস্টুলা? ফিস্টুলার পেশেন্টগুলো তো খুবই একটা ডিপ্রেসিং কন্ডিশনে আমাদের কাছে আসে, কন্টিনিউয়াস যার পেশাব ঝরছে বা যার হয়তো স্টুলটা লিক করছে কন্টিনিউয়াস, এরা তো আসলে ফ্যামিলি থেকে কিছুটা মানে নেগলেক্টেড অবস্থায় চলে যায়, এবং এরা আইসোলেটেডভাবে থাকে, এদের একটা স্মেলি কন্ডিশন হয়, তো এরা ডিপ্রেশনে ভুগে, যাদের হয়তো জব ছিল তারা হয়তো আনএমপ্লয়েড হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় যে এরা একটা সোশ্যাল বার্ডেন হয় আমাদের জন্য। তো এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে, তাদের যে অবস্থা আমরা দেখি এবং কি কারণে আসলে তাদের এই সমস্যাটা হলো, এটা যদি আমরা খতিয়ে দেখতে যাই, দেখা যায় যে আসলে এটা দীর্ঘ একটা পথ। আমি যেটা প্রথমে বলেছিলাম যে একটা মায়ের কিন্তু অধিকার, সে গর্ভকালীন সময়ে সে পরিচর্যাটা সে পাবে, তো তার ফ্যামিলি, সে নিজে বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের সব ব্যবস্থাই আছে, এখানে আসলে উইলিংনেসের কিছুটা অভাব থাকে, যে সেই মা গর্ভকালীন পরিচর্যা করতে তার আসতে হবে, তারপরে বার্থ প্ল্যানিংটা তার ঠিক থাকতে হবে, গর্ভকালীন সময়টা শেষ হওয়ার পরে যে প্রসবকালীন সময়, ওই সময়ের পরিচর্যাটাও যদি সে ঠিকমতো পায়, এবং পরবর্তীতে যেটা আমি একটু আগে বললাম যে হয়তো বাড়িতে তার প্রসব হয়েছে বা তার বাধাগ্রস্ত প্রসব হয়েছে, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা তাকে একটা ক্যাথেটার বা কন্টিনিউয়াস ব্লাডার বা মূত্রথলিটাকে রেস্ট দেওয়ার জন্য একটা ক্যাথেটার 14 দিনের জন্য রেখে দিই। তো এই জিনিসটাও যদি করা হয় তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিস্টুলা পরে হচ্ছে না। তো আমাদের কাছে আসার পর আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের হিস্ট্রিটা সুন্দরভাবে নিতে হবে। যদি আমরা মনে করি যে না, এটা বাধাগ্রস্ত প্রসব হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ক্যাথেটার রেখে দিই পেশাবের রাস্তায়, সেক্ষেত্রেও আমরা ফিস্টুলা প্রিভেন্ট করতে পারি। আর এটা প্রতিরোধের জন্য আসলে একদম কাজ করতে হবে সবাইকে একসাথে। যেই মা জানলেনই না যে তার এই সমস্যা হতে পারে, তিনি বাসায় ডেলিভারিটা মানে কেন একজন আনস্কিল পার্সনকে দিয়ে করাবেন? আর যেই প্রসব প্রলং হবে বা বিলম্বিত হবে তাকে অবশ্যই হসপিটালে আসতে হবে। তো অ্যাওয়ারনেসের ব্যাপারটা এখানে আসলে অনেক 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 বেশি আমরা বলতে পারি যে আসলে এটা সচেতনতা প্রয়োজন। আপনারা কিন্তু কাজ করছেন, আমরা কিন্তু আমাদের দেশ কিন্তু অনেক এগিয়েছে এই সেক্টরে, ইন্টারনাল চেকআপে। তো সেই ক্ষেত্রগুলোতে যখন আপনাদের কাছে এই রোগীরা আসে ফিস্টুলা নিয়ে, তখন তার আপনারা কি করেন? ঢাকা মেডিকেলে কিন্তু একটা ন্যাশনাল ফিস্টুলা সেন্টার আছে। এছাড়া আমাদের প্রফেসর সাইবা আক্তার ম্যাডাম, উনি কিন্তু আপনারা জানেন যে গ্লোবালি ফিস্টুলা নিয়ে কাজ করে, ম্যাডামেরও একটা সেন্টার আছে, এবং ম্যাডাম তো কন্টিনিউয়াস ট্রেনিং দিচ্ছেন ফিস্টুলা সার্জনদেরকে। তো যারা আসলে ইন্টারেস্টেড তারা তো মানে এই একটা বিশাল গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে যারা ফিস্টুলা সার্জারিটা করছে। তো আমাদের কাছে আসার পরে এরপরের কাজটা কিন্তু খুব কঠিন না। আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে
আমরা সেই পেশেন্টগুলোকে এক্সামিন করে যে কী ভ্যারাইটির ফিস্টুলা সেটা দেখে দেখা যায় যে হয়তো অপারেশনের ডেট করে আমরা হয়তো অপারেশন করছি। বাট যে জিনিসটা কাজ করতে যে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি চ্যালেঞ্জিং, সেটা হলো যে এই ফিস্টুলাগুলো কিন্তু সব যে একেবারে আমি যেভাবে বলছি যে খুব সুন্দর আমি অপারেশন করে ফেললাম তা কিন্তু না, অনেক কমপ্লিকেটেড ভ্যারাইটি থাকে। দেখা গেল যে অনেক বড় ফিস্টুলা, সেখান দিয়ে হয়তো মূত্রথলি কিছুটা বের হয়ে আসছে, বা অনেক হাই ভ্যারাইটি, অনেক উঁচু ভ্যারাইটি বলি আমরা, বা অনেকগুলো ফিস্টুলা আছে, বা জটিল একটা অবস্থানে আছে। তো অথবা তার হয়তো দেখা গেল যে ফিস্টুলা আছে, হয়তো যে স্কিল না সে হয়তো তার আগে একবার অপারেশন করেছে, বা স্কিল কেউ করলেও যে একবারে এটা সাকসেসফুল হবে তা কিন্তু না, অনেক সময় দেখা যায় যে 2বার 3বার তার অপারেশন হয়েছে। এই পেশেন্টগুলো আসলে খুব চ্যালেঞ্জিং এবং এরা খুব মেন্টালি ডিপ্রেসড অবস্থায় থাকে, যে হয়তো আগে 2বার 3বার অপারেশন হয়েছে তারপরও সাকসেসফুল হচ্ছে না। তবে ইদানিং যেটা আমি দেখছি যে অনেক ভালো ভালো সার্জন আমাদের তৈরি হয়েছেন ফিস্টুলার রোগীদের জন্য। এটা ভীষণ মানে সুখবর যে কোনো না কোনো একটা উপায়ে হয়তো এটার টেকনিক আছে যেটাতে একটার পরে একটা স্টেপে ট্রিটমেন্টটা মানে সুস্থ একটা জীবন পাওয়া সম্ভব যদি প্রপার চিকিৎসাটা হয় ফিস্টুলার। কি করে থাকেন আপনারা, কি অপারেশন করে থাকেন এই ফিস্টুলার জন্য? যেগুলো আসলে সিম্পল কেস সেগুলো যেটা আমরা বলি লোকাল রিপেয়ার। হ্যাঁ, ছোট ফিস্টুলা আছে সেটা হয়তো যেই পথ অ্যাবনর্মাল পথ তৈরি হয়েছে সেটাকে আলাদা করে করে সুন্দর সেলাই দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে, আর ব্লাডারটাকে রেস্ট দিতে হয়, ক্যাথেটার দিয়ে প্রায় 3 সপ্তাহে রাখতে হয়। তো এই ছোটো ফিস্টুলাগুলো এইভাবে হিল হয়ে যায়। এছাড়াও আরও তো ফিস্টুলার অনেক রকম ভ্যারাইটি আছে। তো দেখা যায় যে অনেক সময় আমরা ইউরোলজিস্টদের কে সাথে নেই, এবং ইউরেটারিক ফিস্টুলাগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড। সেগুলো আবার অনেকগুলো আছে যে অ্যাবডোমেন বা আমাদের একদম ওপেন করে সেই মেথডে যেতে হয়। আবার অনেক সময় আছে কিছু ডাইভারশন অপারেশন করা হয়, হয়তো বা এটা সম্ভবই না এদিক দিয়ে আনা, তখন হয়তো এটা গাটের সাথে আবার কানেক্ট করে দেওয়া হয়। তো অনেক 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 টেকনিক আছে। এরপরে প্রসবের পরে মায়ের আর কি যত্ন নেওয়ার প্রয়োজন হয়? প্রসবের পরে আসলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল মায়ের কিন্তু পরিচর্যার দরকার আছে। আমরা জানি যে এটাকে আমরা প্রসব পরবর্তী পরিচর্যা বলি, পোস্ট ন্যাটাল কেয়ার। ওই সময়টাতে আসলে মা ডেলিভারির পরে তার কিন্তু একটা 1.5 মাসের একটা সময় থাকে যখন এই পরিচর্যাটা খুবই ইম্পর্ট্যান্ট। মা বিশ্রাম করবেন, মা নতুন মা হয়েছেন, তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তার যে খাবার দাবার, তার ওষুধ এবং তার যে রেস্ট, এগুলো কিন্তু ফ্যামিলি মেম্বার বা মা নিজেই কিন্তু খেয়াল করবেন। তারপর মা হয়তো বাচ্চাটাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, তার প্রচুর পরিমাণে পানি খাওয়ার দরকার আছে। আর রেস্টের যে ব্যাপারটা বললাম, অনেক সময় দেখা যায় যে ভারী কাজকর্ম মা এই সময় করছেন। তো ভারী কাজকর্ম করলে পরবর্তীতে দেখা যায় যে এই পেশেন্টগুলোরই পরবর্তীতে আবার প্রোলাপস বা এই যে জেনিটাল ট্র্যাক্ট সেটা নিচে নেমে যেতে পারে, এই ধরনের সমস্যাও হতে পারে। তাই প্রসবের পরে 1.5 মাস কিন্তু মাকে একটা প্রসব পরবর্তী পরিচর্যা আন্ডারে থাকতে হবে। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এই ফিস্টুলা প্রতিরোধের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে আপনি বলতে পারেন। ফিস্টুলা যেই সমস্যাটা, এটা কিন্তু টোটালি প্রিভেন্টেবল বা প্রতিরোধযোগ্য একটা সমস্যা। কেন ফিস্টুলা হবে? একটা মা যদি চিন্তা করেন যে, প্রথমে যদি আমি চিন্তা করি যে এই ফিস্টুলার কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা মেয়েদের ফিস্টুলা হচ্ছে। একটা মেয়েকে কোন বয়সে বিয়ে দেওয়া হবে, তা সে কোন বয়সে বাচ্চা নিবে, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিগুলোতে ডেলিভারি অনেক সময় কমপ্লিকেটেড হয় এবং ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা মেয়েকে কোন বয়সে আমরা বিয়ে দিব, সে কখন মা হবে, তার অ্যান্টিনেটাল চেক আপটা সে পাচ্ছে কিনা, গর্ভকালীন পরিচর্যাটা সে পাচ্ছে কিনা, অনেক সময় হসপিটালে আমাদের কাছে আসার পর আমাদের কোনো ডিলে হচ্ছে কিনা, বা আমরা স্কিল হ্যান্ডে কাজ করছি কিনা, এগুলো তো কতগুলো ব্যাপার আছে। পদক্ষেপ নিলে এই ফিস্টুলাগুলো হবে না, এটা কিন্তু আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে আমরা যারা সার্জারি করি, অপারেশনের সময় আমাদেরকে ভীষণ কেয়ারফুল হতে হবে। কোন অপারেশনটা আমরা করব, কোনটা আমি করব না, বা আমার সাথে আরও স্কিলড কাকে নিব, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব খেয়াল করতে হবে। তাহলেই কিন্তু আমরা
এই প্রসবকালীন ফিস্টুলা আর হচ্ছে পরবর্তীতে যে আমরা আয়াট্রোজেনিক ফিস্টুলার কথা বললাম অপারেশনজনিত, এগুলোর পরিমাণ প্রতিরোধ করা আমরা সম্ভব। শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো। আপনি জানেন যে 2030 সালের মধ্যে আমাদের কিন্তু টার্গেট একটা ফিস্টুলা মুক্ত বাংলাদেশ গড়ার। নিশ্চয়ই আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার উৎপলা মজুমদার, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই আমরা ফিস্টুলা মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রিয় দর্শক, ফিস্টুলা প্রতিরোধ করার জন্য আমাদের সচেতন হতে হবে। মায়ের গর্ভকালীন সময়ের যে চেক আপ এবং ডেলিভারি কোথায় হবে তার প্ল্যানিং এবং প্রসবকাল পরবর্তীকালীন সময়ের যে যত্ন, সেটা সঠিকভাবে নিলে এই ফিস্টুলা প্রতিরোধ করা সম্ভব এবং সুস্থ সবল শিশু করা সম্ভব। চলুন আমরা সচেতন হই, ফিস্টুলা মুক্ত বাংলাদেশ করি।